সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের যে ভিডিওটা সেটা ফুটবল খেলা নিয়ে, ডাইরেক্ট না, ফুটবলের পিছনে যে দাবা খেলাটা হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। মানে মোহনবাগান নির্বাচন, বোস ভার্সেস দত্ত, দত্ত ভার্সেস বোস, এই নিয়ে এখন মোহনবাগানের যে ক্লাবের নির্বাচনী একদম সরগরম। দুপক্ষ যুযুধান, দুই পক্ষ বিভিন্ন জায়গায় সভা সবকিছু হচ্ছে। সমর্থকরা যাচ্ছেন, সদস্যরা যাচ্ছেন, সেখানে অংশগ্রহণ করছে। বিভিন্ন চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি সেখানে ইন্টারভিউ আসছে, দেবাশিস দত্তর ইন্টারভিউ আসছে, সঞ্জয় বসুর ইন্টারভিউ আসছে, তারা তাদের পক্ষ রাখছেন। মোহনবাগানের নির্বাচন যদি ধরি আধুনিক কালের প্রেক্ষাপট থেকে, তাহলে বিখ্যাত ব্যক্তিত্ব ধীরেন দে, তাকেও অপসারিত হতে হয়েছিল। সেই সময় বলরাম বাবু ছিলেন, টুটু বাবু ছিলেন, অঞ্জন বাবু ছিলেন। তারা ক্ষমতায় আসেন। পরবর্তীকালে বলরাম বাবু সরে যান, সেই সময় টুটু বাবু আর অঞ্জন বাবু ক্ষমতায় আসেন। তারা অনেকদিন কন্টিনিউ করেন একসাথে। এরপরে একটা পরিস্থিতি শুরু হয় যেখানে, যদিও খুব দুঃখের ব্যাপারটা, আমার খুব একটা ভালো লাগেনি, যে দুই বন্ধুর মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়। টুটু বাবু আলাদা লড়েন, অঞ্জন বাবু আলাদা লড়েন। মজার কথা হচ্ছে, যেটুকুনি আমার মনে পড়ছে, সেখানে অঞ্জন বাবু কিন্তু একটাই পয়েন্ট ধরে রেখেছিলেন শেষ পর্যন্ত, যার জন্য দুই বন্ধু আলাদা হয়ে গেছিল। সেটা হচ্ছে, অঞ্জন বাবু বলেছিলেন যে দেবাশিস বাবু থাকবে না প্যানেলে, বাকি সবাইকে উনি মেনে নিতে রাজি আছেন, কিন্তু টুটু বাবু জোর ধরেছিলেন যে না, দেবাশিস বাবু মানে এখন দেবাশিস দত্ত, উনি থাকবেনই। এবং অনেক চেষ্টার পরেও এই জায়গাতে অঞ্জনবাবু মত দেননি। তো যাই হোক, আলাদা হয়ে গেছিলেন ওরা। ইলেকশন হয়, সেখানে টুটুবাবুর প্যানেল জয়লাভ করে। মজার কথা হচ্ছে, এখন অঞ্জনবাবুর মেয়ে সোহিনী ম্যাডাম, উনি এসে বলছেন যে সঞ্জয় বাবুর বিরুদ্ধে কিছু বলছেন, বোস বাড়ির বিরুদ্ধে কিছু বলছেন। কিন্তু তখন অঞ্জনবাবু কিন্তু দেবাশিস দত্ত বিরোধী ছিল। তো ব্যাপারটা বুঝতে পারছি না, মানে তাহলে কে ঠিক ছিল? অঞ্জন বাবুর তখন যে পর্যালোচনা, সেটা কি ভুল ছিল দেবাশিস দত্ত সম্পর্কে? আর সোহিনী ম্যাডাম এখন যেটা বলছেন সেটা কি সঠিক? যাই হোক, আহ, যারা সদস্যরা আছে তারা বিচার করে দেখবেন কি ব্যাপার। মানে পুরো ব্যাপারটাই কিরম যেন একটা লাগছে। 3 বছর দেবাশিস দত্ত এবং তার প্যানেল, ওনারা ছিলেন। আমি দুটোই পেয়েছি, আমার কাছে দুটোই এসছে, আমি দেখাচ্ছি। এই দেখো, এই একটা আমি পেয়েছি, এই আমার কাছে এসছে। এটা এটা দেবাশিস দত্ত এবং তার প্যানেলের তারা কি কি কাজ করেছেন, কি কি করবেন, সেই ব্যাপারে সবকিছু আছে। আর আমি এটাও পেয়েছি, সদস্য হবার সুবাদে আমার কাছে দুটো পক্ষ থেকেই এসছে, আমি এটাও পেয়েছি। এগুলো খুঁটিয়ে পড়েছি, খুঁটিয়ে পড়ে যেগুলো আমার মনে হয়েছে সেগুলো আমি আপনাদের সামনে রাখছি। আমি এক এক করে আসছি। যেহেতু দেবাশিস দত্ত এবং তার প্যানেল ক্ষমতায় ছিলেন, তারা যা যা লিখেছেন, কি কি করেছেন না করেছেন, সেটা হচ্ছে যে পুরো তাঁবু সমেত মাঠের সংস্কার হয়েছে। সাংবাদিক, যে সাংবাদিকরা যেখানে বসেন সেই জায়গাটা সংস্কার হয়েছে। 3টে বড় বড় গেট হয়েছে 3 ফুটবলারের নামে, সেগুলো খুব সুন্দরভাবে উদ্বোধন করা হয়েছে। সবকিছু ঠিক আছে। সেলফি জোন হয়েছে, টেন্টেরও অনেক কিছু হয়েছে। একটা ছোট লাইব্রেরি এবং ছোট মিউজিয়াম টাইপের করা হয়েছে সেইখানে সবকিছু। এর সাথে মালিদের যে ঘর মালিরা থাকতেন, সেটাকেও ভালো করে রিকনস্ট্রাকশন করা হয়েছে ভালোভাবে। ভাসিয়া মালির নামে সেটাকে উৎসর্গ করা হয়েছে সবকিছু। এবং এনারা ভবিষ্যতে যেটা চাইছেন, যে মার্চেন্ডাইজ বা টিকিটের সুষ্ঠু বন্টনের একটা চিন্তা ভাবনা, বা আরো কিছু ভবিষ্যতের জন্য এগিয়ে নিয়ে যাওয়া কাজকর্ম। তার মধ্যে যেমন ধরুন ব্র্যান্ডিং আছে, বা আর একটা জিনিস হচ্ছে তালমেল, যেটা যেটা এনারা মেন করছেন, যে বর্তমান যে যারা ফুটবল চালাচ্ছে, সঞ্জীব গোয়েঙ্কার গোষ্ঠী, তাদের সাথে তালমেল বজায় রাখা এবং ফুটবলারদেরও
প্রাক্তন ফুটবলারদেরকে নিয়ে আসা, সম্মান দেওয়া, যারা 50 বছর পর্যন্ত সদস্য পদ করেছে তাদেরকে একটা লাইফ টাইম মেম্বারশিপ ফ্রি দেওয়া, এই সমস্ত সবকিছু রয়েছে। কিছু কিছু ভালো দিক রয়েছে অবশ্যই, তবে যেহেতু দেবাশিস দত্ত এবং তার প্যানেল পাওয়ারে ছিলেন, কাজ করেছেন, তাহলে সমালোচনাও কিন্তু তাদের একটুখানি বেশি হওয়া স্বাভাবিক। সমালোচনা আমি করছি না, দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। কয়েকটা জিনিস আমি মাঠে গিয়ে যেগুলো দেখেছি, অনুভব করেছি, সেই কথাগুলো বলবো। সেটা হচ্ছে যে সদস্যরা যারা টিকিট তুলতে যায় সদস্য কার্ডের বিনিময়, তো আপনারা জানেন যে স্টেডিয়ামের পিছনের দিকে যে ঘরটা আছে সেখান থেকে দেওয়া হয়। ধরুন 3টের সময় দেওয়া হবে, তো সবাই 2:30 পৌনে 3টে চলে যায়। সেখানে গিয়ে দেখেছি লম্বা লাইন পড়ে আছে, 3:30 বেজে গেছে, কাউন্টার খোলেনি। এবার কাউন্টার যখন খুললো, একটা মাত্র কাউন্টার খুলেছে, সেখানে একজন একজন করে যাচ্ছে। এবং আর একটা জিনিস বলে রাখি, এইটাই করছি, ওনারা একটা সচিত্র বারকোড সম্বলিত একটি কার্ড ওনারা করেছেন মেম্বারদের জন্য, খুবই ভালো উদ্যোগ। এটা ডিজিটাল একটা পদক্ষেপ। অনলাইন মেম্বারশিপ রিনিউয়ালের ব্যবস্থা করেছেন, সেটাও ভালো। একটা অ্যাপও চালু হয়েছে, কিন্তু বলে রাখি অ্যাপটা কিন্তু বর্তমানে চলছে না, ওয়েবসাইট দিয়েই মানুষকে করতে হচ্ছে। এই সুযোগগুলো আছে। যাই হোক, যেটা বলছিলাম যে টিকিটের জন্য মেম্বারদের হাউতাশ করতে হচ্ছে, লম্বা লাইনে তো দাঁড়িয়েছি। এবার একটা করে একটা কাউন্টার খোলা, মানুষ যাচ্ছে। এবার হচ্ছে কি, টিকিট যে কাউন্টার থেকে দেওয়া হচ্ছে সেখানে কার্ডটা নিয়ে স্ক্যান করতে যাচ্ছে রুমের একদম ঘরে অন্য প্রান্তের আর একটা জায়গা যেখানে কম্পিউটার রাখা আছে, তার সাথে বোধহয় স্ক্যানার কানেক্টেড আছে। সেইখান থেকে স্ক্যান করে আবার সেটা ফেরত আসছে এই কাউন্টারে, এবং তখন টিকিটটা দেওয়া হচ্ছে। এই পুরো সময়টার জন্য যে সময়টা লাগছে, একবার যাচ্ছে, স্ক্যান করছে, আবার ফিরে আসছে, তাতে এক একজনকে টিকিট দিতেই মনে হয় 2 থেকে 3 মিনিট লেগে যাচ্ছে। অনেক বয়স্ক মেম্বার আছে যারা অসুস্থ, তারা লাইনে দাঁড়াতে পারে না, তাদের জন্য বসার কোনো বন্দোবস্ত কিন্তু আমি দেখিনি এই টিকিট দেওয়ার ক্ষেত্রে, যেটা আমার চোখে পড়েছে। এবং চূড়ান্ত অব্যবস্থা, মানে লোকে দাঁড়িয়ে আছে, কখন আসবে জানি না। তো এর থেকে কি 2-3টে কাউন্টার বেশি করলে ভালো হতো না সাধারণ মেম্বারদের জন্য? আমার মানে এটাই বক্তব্য, যে যেখান থেকে তাড়াতাড়ি করা যেতে পারতো, বা স্ক্যানারের যেটা আপনি কার্ডটাকে স্ক্যান করছেন সেটা কি আরো ভালোভাবে করা যেত না? একটা টিকিটের জন্য মানুষ, একটা সদস্য সেই অতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে। এটা গেল একটা। এবার ধরুন আর একটা টিকিট কাটতে হবে, বা কাউকে যদি আরো 2-3টে টিকিট সংগ্রহ করতে হয়, আমাদের সবুজ গ্যালারির ওইদিকে যে কাউন্টারটা যেখানে সাধারণের জন্য টিকিট বিক্রি হয়, সেখানে গিয়ে আমি দেখছি যে লোয়ার টায়ার আর আপার টায়ার এইটারই টিকিট পাওয়া যাচ্ছে। আমি যখন জিজ্ঞেস করলাম যে দাদা মিডিল টাওয়ারের টিকিট কোথায়, টায়ারের টিকিট কোথায়, মিডিল টায়ারের টিকিট, আমাকে বললো আজকে তো সেটা আসেনি, আপনি কালকে আসুন, কালকে আপনি পেয়ে যাবেন। তো পাশেই এক ভদ্রলোক দাঁড়িয়ে ছিলেন, উনি আমাকে এসে বললেন যে আপনার কি মিডিল টায়ারের টিকিট লাগবে? আমি বললাম হ্যাঁ, আমি তো নেওয়ার জন্যই এসেছি। উনি আমাকে বললেন যে 200 টাকার টিকিট 400 টাকা লাগে, আপনি কোত্থেকে আনবেন টিকিট? যে ক্লাবে রাখা আছে, আমি নিয়ে এসে আপনাকে দিচ্ছি। এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে, মানে এই জিনিসগুলো খুবই বেদনাদায়ক আমাদের পক্ষে। তো এই ব্যাপারটা আছে। আর একটা জিনিস, দেবাশিস দত্ত যে সমস্ত ইন্টারভিউ গুলো শুনেছি, উনি বলছেন যে মোহনবাগান ক্লাব পরিবারতন্ত্র, মোহনবাগান ক্লাবে পরিবারতন্ত্র চলতে দেবো না, বা মোহনবাগান ক্লাবে পরিবারতন্ত্রের প্রয়োজন নেই। খুব ভালো কথা, কিন্তু একটাই আমি জিজ্ঞেস করব যে এই যে টুবলাই আছে, সে তো বোসবাড়িরই ছেলে, বা এই যে সোহিনী ম্যাডাম রয়েছেন, উনি তো আহ প্রয়াত শ্রী অঞ্জন মিত্রের কন্যা। তো তাহলে সেইখানে তো আপনি একদিক থেকে পরিবারতন্ত্রকেই সাহায্য করছেন, তাই না কি? সেকেন্ড হচ্ছে যে আপনি বলছেন যে ইলেকশনে যদি আপনি যেতেন তাহলে টুটু বাবু সভাপতি হবে, টুটু বসু সভাপতি হবেন, উনি উনিই থাকবেন মাথার ওপরে। তাহলে কোথাও গিয়ে কি আপনার কোনো একটা জায়গায় আহ, বলতে পারছেন যে এই পরিবারতন্ত্রের ব্যাপারটা যেটা আপনি বলেছেন সেটা একটু ভুল বলা হয়ে গেছে, বা কোনো জায়গায় গিয়ে আপনাকে আত্মবিশ্বাসের কিছু অভাব হচ্ছে যার জন্য আপনি টুটুবাবুর নাম আপনাকে নিতে হচ্ছে? এগুলো
মেম্বাররা আপনারা যারা দেখছেন বা সমর্থকরা যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আহ, এইটা গেল যে কারেন্ট এরা কি করেছে, কারেন্ট যে প্যানেল রয়েছে তারা কি করেছে এবং সমস্যাটা কোন জায়গায় হচ্ছে। আরো হচ্ছে আমি শুনেছি কিছু সাধারণ সভ্যদের কাছ থেকে যে যে সময়টা ওনারা দেবাশিস বাবুর থেকে আশা করেছিলেন অনেক সময় গিয়ে পাননি, বা সেই অর্থে মেম্বারদের সেরকম গুরুত্ব নেই এইটা। এবং আর একটা হচ্ছে যে প্রাক্তন ফুটবলাররা কিছু অভিযোগ করেছে তাদেরকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয়নি এই সময়কালটা পর্যন্ত এইটা। তো আমি এই কয়েকটা বিষয় নিয়ে আবার পরে আসবো। এটা গেল দেবাশিস দত্ত এবং তার প্যানেলদের ইয়েতে এই যে, আমার যে অবজারভেশন আমি বললাম। এরপরে আবার অন্য এই পয়েন্টগুলো নিয়ে কিছু আমি আবেদনও রাখবো, যে সব সাধারণ সভ্য সমর্থকদের কি আহ, প্রত্যাশা আপনাদের কাছ থেকে। এবার আসি শ্রী সৃঞ্জয় বসুর ব্যাপারে। সৃঞ্জয় বসু উনি বলছেন সবাইকে যে দেবাশিস, আমি ইন্টারভিউতেই শুনেছি যে দেবাশিস বাবু তাকে পিছন থেকে ছোড়া মেরেছেন, তিনি পথ ছাড়তে বাধ্য হয়েছেন। দেখুন, ছোড়া মেরেছেন, পথ ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু কেন, এক্সাক্ট কারণটা কি, কোথায় তাকে বাধ্য করা হয়েছে, কি কারণে, কারা বাধ্য করেছে, এই ব্যাপারে কিন্তু কিছু জানতে পারছি না। অনেক মেম্বারদের সাথেই কথা বলেছি, তো এইটা একটা ধোঁয়াশাই থেকে গেছে, জানি না এটা বলার মতো কিনা। তো এই ব্যাপারটা একবার দেখা উচিত। দ্বিতীয় হচ্ছে যে উনি বলেছেন যে দেবাশিস দত্তবাবু উনি চেষ্টা করেছেন ওনাদের পরিবার ভাঙা। টুকলাই ওনার সাথে আছে, উনি টুডুবাবুকে সঙ্গে নিয়ে আর একটা প্যানেলের জন্য উনি লড়াই করছেন, সব ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে বলে রাখি যে ফ্যামিলির মধ্যে বা ভাই ভাই বিরোধ তো থাকেই পরিবারে। আমার যারা ভিডিও দেখছেন তারাই বলবেন যে সব পরিবারেই তো এরকম আছে। একটা খুব জনপ্রিয় উদাহরণ হচ্ছে এই এখন আমাদের তৃণমূলের সাংসদ সৌগত রায়, এবং বিজেপিতে আছেন তার ভাই তথাগত রায়। এরাও তো দুই ভাই, এরা দুই পন্থী, তাদের মধ্যে তো যোগাযোগ সবকিছু নর্মাল। এর আগেও যদি চিন্তা করি, দেখুন ফিরোজ গান্ধী জনসংঘের নেতা ছিলেন, এবং তার শ্বশুরমশাই নেহেরু উনি কংগ্রেসের নেতা ছিলেন, কিন্তু তাও তাদের মধ্যে তো একটা ফ্যামিলিরই যোগসূত্র ছিল, সবকিছু, এতে তো কোনো অসুবিধা হয়নি। ইন্ডাস্ট্রিতে যদি বলি, দেখুন সজ্জন জিন্দাল, নবীন জিন্দাল, দুই ভাই, এরা দুই রকম, এরা ব্যবসা করেন, দুজনের প্রোডাক্ট তো একই, মার্কেটে লড়াই চলছে, কিন্তু ভাই ভাই রিলেশন তো আছেই। তো এক্ষেত্রে পরিবার ভাঙার ব্যাপারটা নেই না। এবং সত্যি কথা বলতে কি, পরিবার এইভাবে কি ভাঙা সম্ভব হয়? কারণ টুবলাইদা যিনি আছেন উনিও অ্যাডাল্ট, আপনিও আছেন, আপনিও অ্যাডাল্ট, তো একটা বিরুদ্ধ মত তো থাকতেই পারে, এতে তো কোনো অসুবিধা নেই। আর যেটা আমি সঞ্জয় বসুদের প্যানেল, যে লিস্টটা আমি পেয়েছি, মানে প্যানেলের লিস্ট বলবো না, মানে বলতে পারেন নির্বাচনী ইশতেহার যেটা পেয়েছি, তাতে দেখেছি যে দুটো পয়েন্ট আমার খুব ভালো লেগেছে। একটা হচ্ছে যে কোনো সদস্য যদি উনি দেহত্যাগ করেন, তারপরে সেই সদস্য পদটা তার স্ত্রী বা তার পুত্রকন্যাকে দিয়ে দেওয়া, এটা খুব ভালো একটা পয়েন্ট লেগেছে। এবং আর একটা পয়েন্ট হচ্ছে যে মোহনবাগান ব্র্যান্ডিং, এটাকে সারা বিশ্ব জুড়ে যতটা ছড়িয়ে দেওয়া যায়, এবং আরো বেশি সদস্যদের সাথে, সমর্থকদের সাথে ইন্টারাকশনের জন্য ডিজিটাল মারফতে যদি আরো যোগাযোগের ব্যবস্থাটা মানে বাড়ানো যায়, এটা একটা ভালো ব্যাপার। এই একটা জিনিস চোখে খুব ভালো লেগেছে। এবার যুযুদান দুই পক্ষ, তাদের তো এই কাজ যেটা আমি দেখালাম ইশতেহার, এটা আপনারা সবাই পেয়েছেন। এবারে আমার কিছু আবেদন সদস্য সমর্থকদের তরফ থেকে, আমার যে অবজারভেশন আমি গত 1 বছর ধরে দেখেছি। দেখুন, সদস্যরা একটা টিকিটের জন্য অতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন, তারা অসুস্থ, অনেকে বয়স্ক, সদস্যদের আর একটা টিকিট কি দেওয়া যায় না? আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি, দেখুন 6800 বোধহয় টোটাল অ্যাক্টিভ সদস্যের সংখ্যা, যে সংখ্যাটা জানতে পেরেছি, মানে এই 22শে জুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে ভোটটা হবে, মোহনবাগানের নির্বাচন হবে, সেখানেই 6800 জন তাদের মত প্রকাশ করবেন, তাদের ভোট দেবেন। তো এদের জন্য কি একটা এক্সট্রা টিকিটের ব্যবস্থা করা যায় না? দেখুন, যারা মেম্বার আছে বেশিরভাগ
অংশটাই দেখবেন অনেক বয়স্ক, তারা তাদের পক্ষে একা মাঠে যাওয়া এটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তাদের একজন দরকার, হয় তারা তাদের মিসেসকে নিয়ে যেতে চান বা তার পুত্রকে কন্যাকে সঙ্গে নিয়ে মাঠে যান। এবার একটা টিকিট এক জায়গায় একটা গেটের হয়তো পেলেন, আর একটা টিকিট তিনি জোগাড় করলেন, সেটা যে সেই গেটেরই হবে তার কোনো মানে নেই। বাইরে গিয়ে তো দেখছেন কি অবস্থা, টিকিট মোহনবাগান মাঠের পাশেই টিকিট ব্ল্যাক হচ্ছে। তো তাদের জন্য কি একটা টিকিটের অতিরিক্ত ব্যবস্থা করা যায় না? কেউ বলছে না, আমি লাইনে দাঁড়িয়ে শুনেছি প্রত্যেকে বলছে যে আমরা ফ্রিতে টিকিট চাই না, আমাদেরকে টাকাই নেওয়া হোক, যে টিকিটের দাম সেটাই পুরো নেওয়া হোক, কিন্তু একটা একটা এক্সট্রা দেওয়া। এতে কি হয়, পাশাপাশি দুজন মিলে বসে খেলা দেখতে পারবে, এই ব্যবস্থার যদি করা সম্ভব হয়। আর একটা বলি, অনলাইন টিকিট আমরা যারা কাটি, আমরা যেমন ধরুন আমি 3টে টিকিট কাটলাম, আমাকে 100 টাকা এক্সট্রা দিতে হয়েছে কনভেনিয়েন্স ফি। এইটা দেওয়ার পরেও সল্টলেকের সামনে দাঁড়িয়ে, সল্টলেক স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে প্রায় ঘন্টাখানেক লাইনে দাঁড়িয়ে সেই টিকিট রিডিম যদি করাতে হয়, তাহলে আমার সুবিধাটা কি হলো? অনলাইন বুকিং করে তার আমি সুবিধাটা কি পেলাম? অনলাইন বুকিং, আমার মতো যারা চাকরি করেন তাদের সময় হয় না, সেই জন্য আমরা অনলাইন টিকিট কাটি। সেইখানেই যদি রাস্তায় লাইন দিয়ে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আমাকে যদি রোদের মধ্যে দাঁড়িয়ে টিকিট নিতে হয়, তাহলে অনলাইন কাটার কি আর মানে হইলো? এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, ম্যাচের দিনকে অনলাইন টিকিটের যারা রিডেম করবে স্টেডিয়ামের সামনে থেকে দেওয়া হয় না, সেই বেলেঘাটার হয়তো কোনো একটা ক্লাবে বা ওই যাতে একদম গলির ভেতরে যারা দূর থেকে আসছেন, ধরুন বর্ধমান থেকে আসছেন বা অনেক দূর থেকে আসছেন, যারা যাদের পক্ষে সম্ভব না আগের দিন এসে সল্টলেক স্টেডিয়ামে গেটে 1 ঘন্টা দাঁড়িয়ে রিডেম করে আবার বাড়ি ফিরে যাবো। আমি একটা ঘটনা বলি, এই মোহনবাগান মোহামেডান ম্যাচের দিনকে, যেটা মোহনবাগান 4-0 বলে জিতেছিল, সেদিনকে এক ভদ্রলোক জামশেদপুরে চাকরি সূত্রে থাকেন, তিনি তার বালক পুত্রকে সঙ্গে নিয়ে এসেছিলেন মোহনবাগানে খেলা দেখাবেন বলে। টানটা চিন্তা করুন, উনি ওখান থেকে অনলাইন টিকিট কেটে এসে যখন সল্টলেক স্টেডিয়ামে পৌঁছলেন, তখন দেখলেন যে টিকিট ওখানে দেওয়া হয় না। তখন কিন্তু বাজে 6টা, আমরাও পৌঁছেছি, আমরাও একে ওকে জিজ্ঞেস করছি, দাদা কোত্থেকে টিকিটটা দাদা রিডিম করবো? কেউ একজন বললো বেলেঘাটা অমুক ক্লাবে চলে যান, সেখানে গেলে পাবেন। এই ভদ্রলোক যিনি জামশেদপুর থেকে এসেছেন, উনি তো কিছুই জানেন না। উনি এসছেন, এসে এবার তার ছেলেকে সঙ্গে নিয়ে এসছেন মোহনবাগানের ব্যাপারে জানাতে, যা বলা যায় ব্যাটনটা যে হয় পরবর্তী জেনারেশনের হাতে তুলে দিতে। তো সেইটার উনি আমাদেরকে আমরা কিউআর কোডটা ওনার থেকে চেয়ে নিলাম, আমরা বললাম যে আপনি এখানেই দাঁড়ান, আমি নিয়ে আসছি। উনি বিশ্বাস করে দিলেন, আমরা গেলাম। ভাগ্যবশত আমাদের কাছে গাড়ি ছিল, আমরা গেলাম সেই ক্লাব থেকে নিয়ে এসে এটাই যে আমাদের সুভাষ সরোবরের ভেতরে কোন ঘুপচির ভেতরে খুঁজে খুঁজে বার করে সেই ক্লাব থেকে নিয়ে এসে আমরা ওনার হাতে দিলাম। এই ব্যাপারে কি কিছু করা যায় না? এবং দেখবেন টিকিটের ব্যাপারটা বলছি, যে যখন টিকিট যে অনলাইনে যারা টিকিটটা রিলিজ করছে, সব ওই শুরুতেই হচ্ছে যে হয় লোয়ার টায়ার নাহলে আপার টায়ার, মিডল টায়ারের টিকিট থাকছেই না। মানে তাহলে এই টিকিটগুলো কারা পাচ্ছে? আর দেখুন ফ্যান, এখন একটা ফ্যান বেস তৈরি হচ্ছে, মানে মোহনবাগান ফ্যান গ্রুপ বিভিন্ন গোষ্ঠী তৈরি করছে এবং তারা রেজিস্টার্ড হচ্ছে তাদের সমস্ত শর্ত পূরণ করে। এটা একটা নতুন দিক, এটা একটা ফুটবলের একটা নতুন অঙ্গ, এতে দোষের কিছু নেই। কিন্তু সেই যে সমস্ত মোহনবাগান ফ্যান গ্রুপস গুলো আছে রেজিস্টার্ড, তারা অনেক অনেক টিকিট তুলে নিয়ে যাচ্ছে এবং তারা ডিসকাউন্টও পাচ্ছে, যারা ডিস্ট্রিবিউট করছে। কিন্তু আমরা যারা মেম্বার, আমরা যারা টিকিটের জন্য লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে অতক্ষণ ধরে গরমের মধ্যে, তাহলে তারা কি এরকম ভাবে কোনো একটা জায়গায় তাদের জন্য কি একটু অতিরিক্ত টিকিট পাওয়া যায় না? এই যে যে আমাদের সিএসসি গোষ্ঠী বা গোয়েঙ্কা গোষ্ঠী দ্বারা টিকিটটা ডিস্ট্রিবিউট করছে, তো আমি দুপক্ষকেই বলবো যারাই পাওয়ারে আসবেন তারা একটু গিয়ে বলুন, মেম্বারদের কথা ভাবুন। কারণ শেষমেশ গিয়ে সেই ফ্যান গ্রুপের কাছে আমাদেরই দ্বারস্থ হতে হচ্ছে যে ভাই আমাকে কিছু টিকিট দাও। তো এই ব্যাপার, টিকিটের ব্যাপারটা একটুখানি দেখবেন, এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা বলি যে স্টেডিয়ামের ভেতরে যে মিনিমাম বেসিক ব্যবস্থাটুকুনি থাকা দরকার তার খুব অভাব। এক, খাবার দাবার কিছুই পাই না। ফুটবল খেলতে গেলে, ফুটবল খেলা দেখতে গেলে ধরুন 6:30 থেকে 6:45, যারাই খেলা দেখতে যান আশা করি আমার সাথে একমত হবেন যে আমরা ওই 6:30 থেকে 6:45 শেষ চাটা খেয়ে নিলাম, শেষবারের মতো জল খেয়ে নিলাম, তারপরে আবার কিন্তু 9:10টায় খাবো। ভেতরে জল পর্যন্ত নেই। ওই গেটে ঢোকার মুখে ধরুন একটা ওই জল, সেটা মোহনবাগান ক্লাবের তরফ থেকেই শুনেছি ব্যবস্থা করা হয়,
20 লিটারে একটা ড্রাম রাখা থাকে, আরো ড্রাম থাকায় সেখান থেকে এসে জল খেতে হয়। কিন্তু দেখুন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা যারা মেম্বাররা যাচ্ছে, তারা একবার স্টেডিয়ামে তো এত কষ্ট করে ওপরে ওঠে, সেখান থেকে নেমে এসে তাদের পক্ষে কি জল খাওয়া সম্ভব? এটা আমি বলবো যে আপনারা যে গোষ্ঠী আসবেন পাওয়ারে, একটুখানি সরকারের সাথে আলোচনা করুন, সরকারকে একটুখানি দৃষ্টি আকর্ষণ করুন যে খাবার জলটুকুনি তো লোকে খাবে। এখন যে জলটা ওখানে খাওয়ার জল বলে স্টেডিয়ামে দেওয়া হয়, কলের যেখান থেকে কল খুলে জল খাওয়ার কথা, পানীয় জল বলে লেখা থাকে, সেটা কিন্তু খাওয়ার যোগ্য নয়। ধুলো বালি ময়লা অনেক কিছু থাকে, যারা গেছেন সেই এক্সপিরিয়েন্সটা করেছেন। এবং এমনি ভিআইপি বা তার পাশের ব্লকের কে বাদ দিয়ে অন্যান্য জায়গায় টয়লেটের অবস্থাও কিন্তু খুব একটা ভালো থাকে না। আপনারা পারলে এই ব্যাপারগুলো একটুখানি নজরদান করুন। এবার ধরুন ক্রিকেট যে খেলতে, ক্রিকেট খেলা যে দেখতে যাচ্ছে ইডেনে, সেখানে তো সে যখন যাচ্ছে, নিচে অনেকগুলো খাবারের স্টল আছে, সেখান থেকে তো সে খেয়ে উপরে যেতে পারে। বা অ্যাটলিস্ট আপনারা যদি করে দেন যে আপনি নিচে আসুন, খাবার স্টল থেকে খাবার কিনুন, এখানেই খেয়ে আপনাকে যেতে হবে, সেটাও তো হয়। মানে এত অব্যবস্থা বা এরকম বৈমাতৃসুলভ একটা আচরণ মোহনবাগান গ্রুপের সাথে, মানে মোহনবাগান দর্শকদের সাথে কেন, বা মোহনবাগান দর্শক বলবো না, ফুটবল দর্শকদের সাথে কেন করা হয় জানি না। এই ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই যে বেসিক একটা আহ, মানে কন্ডিশন ভালো খেলা দেখার জন্য, এটার উন্নতির জন্য কিছু করুন, যাতে মানুষ সহজে কিছু অল্প স্ন্যাক্স বা খাবার জল, এটা যাতে তারা পয়সা দিয়ে কিনতে পারে, ফ্রিতে কেউ চাইছে না, কিন্তু এটা যেন তারা কিনতে পারে। আর বয়স্কদের ব্যাপারে যদি সল্টলেক স্টেডিয়ামে আরো কিছু করা সম্ভব হয়, কারণ এক তো এতটা উপরে উঠে তাদের খেলা দেখতে হয়, তাদের পক্ষে নেমে আবার খাবার খাওয়া, জল খাওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার। আমি অনুরোধ করব সবাইকে, মহিলাদের কথা ভেবে, বয়স্ক মেম্বার এবং বয়স্ক মহিলাদের কথা ভেবে এইটা আপনারা করুন। ফুটবলকে কিন্তু আরো আকর্ষক করতে গেলে এই ব্যাপারগুলো উন্নতি করতে হবে। এবার সেকেন্ড পয়েন্ট বলি, যখন খেলা শেষ হয়, তারপরে যখন মানুষজন বাইরে আসে, বাড়ি ফেরাটা কিন্তু চরম একটা বেদনাদায়ক ব্যাপার হয়ে যায়। মানে সেই পর্যাপ্ত পরিমাণে বাস বা পরিবহন কিন্তু পাওয়া যায় না হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন বা বিধাননগরে যাওয়ার জন্য। যারা ব্যক্তিগতভাবে তাদের ধরুন ম্যাটাডোর বা 407 নিয়ে আসেন, নিজেদের গাড়ি টাড়ি নিয়ে আসেন, ঠিক আছে। আমি দেখেছি আহ, যারা খেলা দেখে ফিরছে আনন্দ করতে করতে, তারা যে থামিয়ে থামিয়ে জিজ্ঞেস করছে যে আপনারা কোথায় যাবেন, আমাদের ওখানে ছেড়ে দিন। মানে খুব করুণ অবস্থা। তো যখন খেলা থাকবে, যদি আইপিএল এ খেলা থাকে বা ক্রিকেট খেলা থাকে, দেখুন এক্সট্রা ট্রেনের ব্যবস্থা করা হয় বা মেট্রোর ব্যবস্থা করা হয়। তো এই আমি রিকোয়েস্ট করব যে আপনারা, আহ, যেহেতু মোহনবাগানের নির্বাচন, দুই গোষ্ঠী আসছেন, আমি মোহনবাগানের সমর্থক, আমি মেম্বার, আমি মোহনবাগান গোষ্ঠীর কাছে আবেদন করব যে আপনারা উপযুক্ত অথরিটির কাছে কথা বলুন, যাতে পরিবহনের ব্যবস্থাটা করা যায়, যাতে লোকে সহজেই শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশনে পৌঁছাতে পারে, অতিরিক্ত মেট্রো যাতে চালানো হয়। কারণ সত্যি বলছি, ফেরাটা খুব কষ্টের হয়, খুব মুশকিল হয়ে পড়ে। এবং এই জায়গাটা যদি নজর দিই, যাওয়ার সময় তো ঠিক আছে, কোনোভাবে পৌঁছে গেলাম, ফেরার সময় খুব কষ্টকর হয়। এই ব্যবস্থাটা, এই জায়গাটা আপনারা একটু কাইন্ডলি দেখুন। সেকেন্ড হচ্ছে, বোধহয় 9টার পরে হেভি ভেহিকেলকে ছেড়ে দেওয়া হয়। যেদিনকে পার্টিকুলারলি খেলা থাকছে সেদিনকে এই হেভি ভেহিকেল ছাড়ার ব্যাপারটা কি রাত্রি 11টা করা যায় না? খেলা জিতে যখন সমর্থকরা বাড়ি ফিরছে, যেভাবে বাইকগুলো চালিয়ে যায় ছেলেরা, বা গাড়িতে যখন যাচ্ছে বা হেঁটে যাচ্ছে, সেই সময় বড় বড় ট্রাক ট্রেলার সেইখান দিয়ে পাস করে, খুব বিপজ্জনক। একটা প্রাণহানি যদি হয়ে যায়, আমরা তো কিছু করতে পারবো না, আমরা খুব বড় জোর হলে দুঃখ প্রকাশ করব, বা মোহনবাগান সচিব যিনি থাকবেন ভবিষ্যতে, তিনি গিয়ে হয়তো বাড়িতে গিয়ে দুঃখ প্রকাশ করে আসবে, কিন্তু সেই ছেলেটা বা সেই লোকটা বা সেই মেয়েটা তো আর ফিরে আসবে না। এই জায়গাটা একটু দেখুন। আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করছি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যারা আছেন, যেদিন খেলা থাকবে সল্টলেক এরিয়ায় অন্তত হেভি ভেহিকেলকে রাত্রি 11টার পরেই আপনারা রিলিজ করুন, এটা আমার অনুরোধ। আমি ব্যক্তিগতভাবে দেখেছি, খুব সাংঘাতিক হয়। এটা একটা। সেকেন্ড হচ্ছে, এই সমর্থকরা যারা অনেক দূর থেকে আসে, যেমন ধরুন বেথুয়া ডহরি, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সুন্দরবন এলাকা থেকে, আহ, এরপরে ধরুন বর্ধমান থেকে, আসানসোল থেকে, মুর্শিদাবাদ থেকে, এই যে যারা এত দূর থেকে আসে, তারা কিন্তু ফিরে যাওয়ার পরে শিয়ালদা স্টেশনে বা হাওড়া স্টেশনে রাত কাটাতে হয়। এটা আমার একটা প্রস্তাব বলতে পারেন,
যে এই ছেলেদের যারা হাওড়া স্টেশনে শুয়ে রাত কাটাচ্ছে, এদেরকে কোনো একটা ইউথ হোস্টেলে বা কোনো একটা আবাসনে কি খানিকটা কোনো একটা জায়গা দেওয়া যায় না যে রাত্রিটা কাটাবে? এটা আমার একটা অনুরোধ যারা এই পাওয়ারে আসবেন তাদের কাছে, যে এই ব্যাপারটা আপনারা একটু ভাবুন। যে যারা এত দূর থেকে আসছে তাদের জন্য কি আমরা কিছু করতে পারি না? আহ, এত আবেগ, তাদের নিজের পকেটের থেকে পয়সা খরচা করে আসছে, আপনি থাকার জন্য কিছু একটা সামান্য একটা টাকা নিন। ইউথ হোস্টেল গুলো যদি এইভাবে কাজে লাগানো যায়, অন্তত এক রাতের জন্য এই দূরবর্তী অঞ্চল থেকে যারা আসছে তাদেরকে যদি থাকতে দেওয়া যায়, তাহলে সেই ছেলেগুলো তারা তো কারোর বাড়ির ছেলে, অন্তত একটা ঢাকা একটা জায়গায় একটা সেফলি রাত্রিটা ঘুমিয়ে পরদিন সকালেই তারা বেরিয়ে চলে যাবে। এটা আমার একটা অনুরোধ রইলো। আর একটা হচ্ছে টিকিট বন্টনের ব্যবস্থাটা। দেখুন, মোটামুটি যদি 13টা দল আইএসএল এ খেলে, তাহলে 12টা খেলা তো মোহনবাগানই হোস্ট করবে, মোহনবাগানই পুরো পরিচালনা করবে, এবং এটা অনুষ্ঠিত হবে সল্টলেকে, এটুকুনি তো মোটামুটি শিওর। খুব যদি এদিক ওদিক না হয়, তাহলে আমরা সিজন টিকিটের কেন ব্যবস্থা করছি না অন্তত মেম্বারদের পক্ষে, যে 12টা টিকিটের একটা সিজন টিকিট। এবং সেক্ষেত্রে আহ, যেটা আপনি ডিসকাউন্ট দেন, সেই ডিসকাউন্ট দিয়ে একটা কারোর টিকিট 12টা ম্যাচের, এবং যেটা আমি আগে অনুরোধ করলাম, আর একটা টিকিট যার পুরো দামই দেবে মোহনবাগান মেম্বাররা, সেই দুটো টিকিট যদি দেওয়া যায়, সেইটার ব্যাপারে আপনারা একটু ভাবুন। যদি সিজন টিকিট কাটা যায় তাহলে মানুষ অনেক নিশ্চিন্ত হয়ে খেলা দেখতে যাবে। আমি 2017 যে যুব বিশ্বকাপটা হয়েছিল, সেখানে আমি পুরো সিজন টিকিট কেটেছিলাম, পুরো টিকিটের পাঁচটা আমার বাড়িতে এসেছিল, আমি খুব যত্নে ছবি তুলে ওটা রেখে দিয়েছি, এটা আমার একটা স্মৃতি। এটা যদি করা যায়, এটা একটুখানি ভাবুন, তাহলে মেম্বারদের পক্ষে অনেক সুবিধা হবে এই ব্যাপারটা করার। আর একটা হচ্ছে যে টিকিট যদি আপনি রিডিম করতে যখন মানুষ যাচ্ছে, তো সেই টিকিটটা যদি কিছু অতিরিক্ত পয়সা নিয়ে, আমি যেটা বললাম যে সিজন টিকিট যখন কাটছেন তার একটা একটা অ্যামাউন্ট ভালো হবে। এখন অ্যামাজনও দেখুন, যদি 500 টাকার আপনি জিনিস কেনেন তাহলে কিন্তু ফ্রি জিনিসটা বাড়িতে চলে আসে, কোনো তার শিপিং চার্জ নেয় না। তা একটা যদি মানুষ 12টা ম্যাচের যদি আমি ধরে নিই 100 টাকা করেই যদি হয়, 1200 টাকার যদি সে টিকিট কাটে, এবং তার সাথে আর একটা টিকিট যদি এক্সট্রা সে কাটে, তাহলে 2400 টাকা। এবার 2400 টাকার টিকিট তাকে কি ফ্রিতে বাড়িতে পাঠানো যায় না? তাহলে তো অনেক ঝামেলারই সমাধান হয়ে যায়। আর একটা জিনিস আমি বলছি, পার্কিং পার্কিং নিয়ে খুব সমস্যা হয়। এই জায়গাগুলো একটা পার্কিং এর যদি সুস্থ ব্যবস্থা করা যায়, কোনো একটা জায়গায় দেখা যায় ম্যাক্সিমাম গলি নো পার্কিং করে ব্লক করে রাখা থাকে, তো এই জায়গাগুলোতে একটুখানি খুব পেনফুল ব্যাপার আছে। এটা আমার অনুরোধ, যারা থাকবেন তারা, যিনি পাওয়ারে আসবেন তারা চেক করে দেখবেন যদি এই জিনিসগুলোতে কিছু কাজ করা সম্ভব হয়। আর একটা হচ্ছে যে মোহনবাগান মার্চেন্ডাইজ কিন্তু আহ, এই কিছুদিন রিসেন্টলি আগে যেটা এসছে, ঠিক আমি দেখেছি কোয়ালিটি আমার খুব অতটা খুব ভালো লাগে। এর আগেও মার্চেন্ডাইজ এসেছিল, তখন কিন্তু কোয়ালিটি খুব ভালো ছিল। এই ব্যাপারে আপনারা নজর দিন, যাতে আহ, যদি কোনো ইলেকট্রনিক প্ল্যাটফর্ম থেকে, ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমরা আপনারা ওটাকে সেল করতে পারেন, ই কমার্স যেটাকে বলে, ফ্লিপকার্ট হতে পারে, অ্যামাজন হতে পারে, তাহলে দেশের মধ্যে যারা আছেন, দেশের বাইরেও যারা আছেন, তারা কিন্তু এই মার্চেন্ডাইজ গুলো আহ, সংগ্রহ করতে পারে এবং সেগুলোকে ইউজ করতে পারে। তো আমি চেষ্টা করলাম পুরো জিনিসটা ব্যাখ্যা করার। মোহনবাগান মেম্বার, মোহনবাগান সমর্থকরা, আপনারা কমেন্ট করুন যদি আমি কোনো পয়েন্ট মিস করে গিয়ে থাকি। আমার যাওয়া আসার পথে আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে সে থেকে আমি রিকোয়েস্ট রাখলাম সামনে কমিটি যারা আসছেন তারা যদি এই জিনিসগুলোকে দেখেন। আর একটা জিনিস বলছি, ভুলে গেছিলাম বলছি, সেটা হচ্ছে যে মোহনবাগান ক্লাবটা একটা ঐতিহ্য আছে, এবং স্বাধীনতার আগে একবার মোহনবাগান ক্লাবের খেলা দেখতে এসে কেউ ধূমপান করেছিল বলে তার সদস্যপদ বাতিল হয়ে গেছিল। স্বাধীনতার পরেও ধীরেন্দ্রের সময় খুব সম্ভবত যে কেউ একটা যদি বাজে ভাষায় মাঠে কথা বলতো, তো তাকে দেখে তার কার্ড চেক করা হতো, যে তিনি তার বাবার বা কাকার বা কার কার্ডে খেলা দেখতে এসেছেন, তাকে ডেকে পাঠানো হতো। তো সময়ের সাথে সাথে এগুলো সব পরিবর্তিত হয়েছে মানছি, কিন্তু তাও মোহনবাগান সচিবের পাশে কোনো দাগি লোককে দেখতে খারাপ লাগে, কষ্ট হয়। যে যে ক্লাবটাকে আমরা মায়ের মতো ভাবি, যে ক্লাবটা আমাদের কাছে সবকিছু, মানে বলতে পারেন আমি যখন 1 টাকার টিকিট কেটে আসতাম খেলা দেখতে, সবুজ গ্যালারিতে বসতাম, আমি ভাবতাম যে আমি
যদি একটা ভালো চাকরি পাই, তাহলে আমি মোহনবাগানের সদস্য হব, আমি ওই কংক্রিটের গ্যালারিতে বসবো। এটা আমার জীবনে একটা অ্যাচিভমেন্ট। মোহনবাগান জিনিসটাই এরকম, তার সাথে যুক্ত হতে পারা মানে একটা অ্যাচিভমেন্টের ব্যাপার। এবং এই ফিলিংসটা আমার মনে হয় সবার, যারা মোহনবাগানের সমর্থক, যারা সদস্য। কিন্তু সেই সচিবের পাশে, প্রেসিডেন্টের পাশে যদি দাগি কাউকে বসে থাকতে দেখি, খুব খারাপ লাগে। এই ব্যাপারটা আশা করি আপনারা যেই আসুন পাওয়ারে, এই ব্যাপারটা আপনারা খেয়াল করবেন। তাহলে 22শে জুন ভোট দিতে আশা করি অনেকের সাথে দেখা হবে। এটা একটা পুনর্মিলন উৎসব টাইপের হবে, এবং যে গোষ্ঠী আসুন তাদেরকে শুভেচ্ছা জানাই। সব রকম ভাবে মেম্বাররা সহযোগিতা করবে, এটা তো আছি। কোনো পয়েন্ট যদি আমি মিস করে গিয়ে থাকি, আপনারা প্লিজ বলবেন এবং কমেন্ট করে জানাবেন। জয় মোহনবাগান। নমস্কার।